হুম। হ্যালো, আজ আমরা এখানেই থাকো। কথা বলে শোনা যাবে এখন? আজ 8 জুলাই আমাদের সাধারণ জ্ঞানের উপরে ক্লাস হবে। আজকে তোমরা সেই ক্লাসের লিঙ্ক পেয়ে গেছো ইতিমধ্যে। আর ক্লাসের টপিকটা হলো সাম্প্রতিক, এবং সাম্প্রতিকের দুটি বিষয়ের উপরে আমরা আজকে আলোচনা করব এবং প্রশ্ন উত্তর শিখব। আজকে আর গত দিনের মতো হবে না যে আমরা ভুল করে প্রশ্ন উত্তর করিনি। তো আজকে তোমরা স্লাইডে সেটাই দেখবে, আর পিডিএফে তোমরা সব পেয়ে যাবে। তো তোমরা জয়েন করবে। আমরা ঠিক 9টা বেজে গেল।
তোমরা একটু দেখবে যারা জয়েন করবে যে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। তারপরে লেখা পরিষ্কার বোঝা যায় কিনা। আচ্ছা, বলেছো দেখা যায়। তাহলে আসো আমরা আলোচনা শুরু করতে পারি। তোমরা কি আজকে নোটিশটা কি দেখেছো যে আমরা কি কি বিষয়ে আলোচনা করব? কেউ একজন লেখো তো। আমি দুটো বিষয় আজকে আলোচনা করব সাম্প্রতিক। এই দুটো বিষয়ের ভিতরে দেখি একজন একটু বলো তো বিষয়টা কি, একজন একটা হলেও লেখো। আজকে যে বিষয়গুলো আলোচনা তোমরা 15 তারিখ থেকে সব অ্যাপসে মাধ্যমে হবে। 13 তারিখের ভিতরে যারা 1015 টাকা দিয়ে ভর্তি হবে, 14 তারিখে তাদের আর একটা গ্রুপে অ্যাড করা হবে। 15 তারিখে শুধু তাদেরকে নিয়ে আমরা জুম প্ল্যাটফর্মে ক্লাস করব। তখন তোমরা সরাসরি কথা বলতে পারবে, প্রশ্ন করতে পারবে, আমরাও জিজ্ঞেস করতে পারবো। একটা জিনিস বোঝালাম, তোমরা বুঝলে কিনা জানতে চাইতে পারবো, লিখে বলার প্রয়োজন হবে না। তো তোমরা আমরা আজকে দুটো বিষয় বলেছিলাম যে আমরা আলোচনা করব। দেখো, টপিক দুটো হলো পাক ভারত যুদ্ধ মে 2025, ইরান ইসরায়েল যুদ্ধ জুন 2025। এই দুটো বিষয় কিরকম প্রশ্ন হতে পারে, তোমরা যারা প্রিলিমিনারি দেবে এখানে তথ্য চাবে। আবার যখন তোমরা লিখিত পরীক্ষা দেবে সাধারণ জ্ঞানের, তখন এখান থেকে রিটেনে প্রশ্ন আসাটা একেবারেই স্বাভাবিক। সেই বিবেচনায় আমরা প্রথমে একটু আলোচনা করে প্রশ্ন উত্তরে যাব। যেমন আমরা যদি দেখি যে পাক ভারত যুদ্ধ, এটি ইতিহাসের ভারত বিভাগের মধ্য দিয়ে শুরু হয়েছে, সেটি এখনো অব্যাহত রয়েছে, হয়তোবা আরো অনন্তকাল থাকবে। এটা নিরসনের উপায় একমাত্র হলো ভারত পাকিস্তানের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আসা। আন্তর্জাতিক কোন সংস্থা এই ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার রাখে না। জাতিসংঘ বলো, ন্যাম বলো, আমি অকার্যকর এবং স্থমিত যাওয়া সার্কের কথা উল্লেখ করছি না, কারণ সে কোনো ফাংশন করে না। তো সেক্ষেত্রে তোমাদের জাতিসংঘ সে কখনো দ্বিপাক্ষিক সমস্যা সমাধানের জন্য কাজ করে না, সে করে হলো বহুপাক্ষিক, অর্থাৎ বহু জাতির সম্পর্ক রয়েছে সেরকম। কাশ্মীর যে সমস্যা,
এই সমস্যা যদি জাতিসংঘে আলোচনার মাধ্যমে সমাধান করতে হয়, তাহলে একটা পর্যায়ে এটার ভোটাভুটি করতে হবে। আর সেই ভোটাভুটি যখন করা হবে, তখন যদি বাংলাদেশ বলে যে আমরা চাই কাশ্মীর পাকিস্তানভুক্ত হোক, তার মানে ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা হলো। আবার যদি একটা দেশ বলে আমি চাই কাশ্মীর ভারতভুক্ত হোক, তার মানে সে ভারতের পক্ষে। আর জাতিসংঘ যে কাজটা করে সেটা হলো সবার জন্য নিরপেক্ষভাবে কাজ করার সুযোগটা সে নেয়। তো কাজে জাতিসংঘ এটা সমাধান করতে পারবে না। একটা পর্যায়ে এটার আন্তর্জাতিককরণ হয়েছিল, কিন্তু 1972 সালে 25 জুলাই ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টোর মধ্যে সিমলা চুক্তির মাধ্যমে এই সমস্যাটাকে আলোচনা দুই প্রধানমন্ত্রী চুক্তিতে স্বাক্ষর করেছেন। সো এটা আর কোনোভাবে আন্তর্জাতিক আলোচনার সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত এরা দুইটা দেশ একমত না হচ্ছে। তো আমরা বলছিলাম যে তারপরে সেই 47 সালে দেশ ভাগ হলো, প্রথম যুদ্ধ হলো, এরপরে আমরা দেখলাম 65 সালে যুদ্ধ হলো, আবার 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যখন 3রা ডিসেম্বর 1971 অপারেশন চেঙ্গিস খান নামে পাকিস্তান ভারতকে আক্রমণ করলো, তখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এটা নিয়ে লাস্টে এটা পাক ভারত যুদ্ধ হয়ে গেল। আমরা বলছি আমাদের যুদ্ধ, আর ভারত বলবে তার যুদ্ধ। যেহেতু ভারত এর আগে যুদ্ধে জড়িত হয়নি, আমাদের বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করেছে, কিন্তু স্বীকৃতিও দেয়নি, যুদ্ধে অংশগ্রহণ করেনি। তারপরে চলছে, সর্বশেষ গত এপ্রিল মাসের 22 তারিখে পেহেলগামে সন্ত্রাসী হামলায় অনেকজন পর্যটক নিহত হওয়ার ফলে এই যুদ্ধ অনিবার্য হয়ে দাঁড়ায়। সেই যুদ্ধে কার ক্ষতি হলো, কার লাভ হলো, এটা বিবেচনার সুযোগ নেই, কারণ ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে দুই দেশ যুদ্ধবিরতিতে চলে গেছে। আর যুদ্ধ করার মতো অর্থনৈতিক যে সক্ষমতা, সেটা ভারতের জিডিপি, ভারতের যে রিজার্ভ সেটা প্রায় $700 বিলিয়ন, আর পাকিস্তানের রিজার্ভ হলো মাত্র 10 থেকে 12 বিলিয়ন ডলার, এবং প্রতি ঘন্টায় $1 বিলিয়ন করে যুদ্ধে খরচ হচ্ছে, প্রচুর ধ্বংস হচ্ছে। এই অবস্থায় ভারত কতটুকু টিকে থাকতে পারবে আর পাকিস্তান কত টিকে থাকতে পারবে তা ডিপেন্ড করবে তার অর্থনৈতিক শক্তি কতটুকু আছে। কারণ যুদ্ধের ব্যয় মিটাতে না পারলে তখন কি ভয়াবহ পরিস্থিতি হয়, যেটা আমরা ইতিহাসে দেখেছি যে সেই 1853 থেকে 56 সাল পর্যন্ত যখন তোমার সে যুদ্ধ হয়েছিল, ক্রিমিয়ার যুদ্ধ, সেই যুদ্ধে রাশিয়া পরাজিত হয়েছিল এবং সেই যুদ্ধে রাশিয়ার অনেক খরচ হয়েছিল। তখন রাশিয়া আমেরিকার কাছে তার একটা ভূখণ্ড, সেটা হলো যে আলাস্কা, এটি বিক্রি করে দিয়েছিল। আবার তার আগে 1803 সালে নেপোলিয়ন বোনাপার্ট, ফরাসি সম্রাট তখনও হননি, 4 তারিখে 4 সালে হবেন 1800, তারও তখন যুদ্ধের মতো সক্ষমতা থাকতে হবে। আমরা যেটা বলবো, এখানে সক্ষমতা বড় জনের যুদ্ধ কখনো মঙ্গল আনে না, এখন মঙ্গল আনে না, বা যুদ্ধ একসময় একরকম ছিল। তো যাক, এই বাস্তবতা আমরা আসি। তোমাদের আমি পাক ভারত যুদ্ধের প্রশ্নে যাচ্ছি। 2025 সালের কোন তারিখে ভারত পাকিস্তানকে আক্রমণ করে?
কেউ বলতে পারবে কিনা দেখো তো। ভারত কোন তারিখে পাকিস্তানকে আক্রমণ করে? কেউ যদি জানো একটু লিখে দাও। কেউ লিখবে না। আচ্ছা, তার মানে যারা আসো তোমরা কেউ জানো না। এটা হলো 7 মে রাত 12টার পরে, এই জন্য এটা হবে 8 মে। যদি প্রশ্ন আসে 7 থাকে 8 থাকে, তখন তোমরা উত্তর করবা 8 মে 2025। আর যদি এভাবে আসো যে 7 মে রাত 1টা 5 মিনিটে সে আক্রমণটা করে, তাহলে এবার আসো। তাহলে জানলা যে 2025 সালের 8 মে ভারত পাকিস্তানকে আক্রমণ করলে এটা হচ্ছে যুদ্ধ হিসাবে পঞ্চম যুদ্ধ শুরু হলো। পাকিস্তানের আক্রমণের সাংকেতিক নাম দেওয়া হয়েছিল কি, এটা বোধহয় শুনেছো সবাই, আমার ধারণা জানো তোমরা, অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর অর্থাৎ হিন্দু মহিলারা, যে বিবাহিত মহিলারা কপালে সিঁদুর ব্যবহার করেন, সেটাকে তারা গ্রহণ করেছে অপারেশন সিন্দুর হিসাবে। তাহলে অপারেশন সিন্দুর নামে তারা করেছে। এরপরে 2025 সালের মে মাসের এই যুদ্ধ বিরতি হয় কোন তারিখে? যুদ্ধ বিরতি, যুদ্ধ অর্থাৎ যুদ্ধের বিরতি মানে যুদ্ধ শেষ হয় না, আপাতত সিজ ফায়ার অর্থাৎ গোলাগুলি হবে না, এরকম একটা সিচুয়েশনকে বলা হয় যুদ্ধ বিরতি। তো যুদ্ধ বিরতির যেটা হয়েছে সেটা হলো, কেউ কি একটু বলবে যুদ্ধ বিরতি কখন হয়েছিল, কোন তারিখে? সেটা হয়েছে হলো তোমার 10 মে। 10 মে ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে ভারত এবং পাকিস্তান সাড়া দিলে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরে যা আসে সেটা হলো, তাহলে আমরা বললাম যদি কার মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তখন বলবে ডোনাল্ড ট্রাম্প, এই যেখানে আছে। কার মধ্যস্থতায় পাকিস্তান ও ভারতের যুদ্ধবিরতিতে সম্মতি হয়? ডোনাল্ড ট্রাম্প। তারপর 2025 সালের মে মাসের পাক ভারত যুদ্ধ চলেছে কত সময়ের জন্য? কত সময়ের জন্য যুদ্ধটা চলেছে? যুদ্ধটা চলেছে হলো তোমার এরকম, সাতাশি ঘন্টা, তারপর হলো তোমার 25 মিনিট। 87 ঘন্টা 25 মিনিট এই যুদ্ধ অব্যাহত ছিল। তারপরে যেটা আসবে সেটা হলো 2025 সালে পাক ভারত যুদ্ধে প্রতি ঘন্টায় ব্যয় হয়েছে কত ডলার? আমি একটু বলেছিলাম সেটা হলো $1 বিলিয়ন, 100 কোটি ডলার খরচ হয়েছে। তো সেজন্য বলছিলাম যে 100 কোটি ডলার ভারতের সক্ষমতা থাকলেও পাকিস্তানের নেই। ওই সময় পাকিস্তান IMF এর কাছ থেকে তড়িঘড়ি করে তারা ডলার চেয়েছিল, সেই ডলার তারা দিয়েও ছিল, তাতেও কিন্তু হতো না, কারণ 4 থেকে 5 বিলিয়ন ডলার হয়তো এটা 4-5 দিন যুদ্ধ চালানো যেত। তো তারপরে পাকিস্তানে যেটা হতো তা তো কি বলবো, যে তার রিজার্ভ এতটাই কম যে তার 1.5 মাস থেকে 1.5 মাসের বেশি আমদানি ব্যয় মেটাবার সক্ষমতা নেই। এরকম একটা বাস্তবতায় তার পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া ছিল দুঃসাধ্য ব্যাপার। আন্তর্জাতিক গণমাধ্যমে যেটা এসছে সেটা হলো, পাকিস্তান রিকোয়েস্ট করেছিল
তোমার ডোনাল্ড ট্রাম্পকে। তো সে কারণেই হয়তো সেটা হয়েছে। আমরা খুশি হব যে যুদ্ধ বিরতি হয়েছে, আগামীতে যুদ্ধ সমাপ্ত হোক। এরপরে আসো 2025 সালে কোন তারিখে পেহেলগামে, যদি বলে যে 2025 সালে পাক ভারত যুদ্ধের কারণটা কি, তখন তুমি বলবা যে উত্তর চাই সেখানে পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হন। এইখানে তথ্যগুলো দেওয়া আছে। আমি শুধু উত্তর বলছি 2025 সালের কোন তারিখে। এটা হলো 22 এপ্রিল 2025 পেহেলগামে সন্ত্রাসী হামলায় যে এই যে 26 জন পর্যটক নিহত হয়, এটা হলো যুদ্ধের প্রেক্ষাপট বা এই ঘটনার জন্য যুদ্ধ বেঁধেছিল। যেমন প্রথম বিশ্বযুদ্ধের জন্য আমরা বলে থাকি ওই যে বসনিয়া হার্জেগোভিনায় এসছিলেন সার্বিয়ার যুবরাজ প্রিন্স আর্ক ডিউক ফ্রান্সিস ফার্ডিন্যান্ড এবং মিসেস ফার্ডিন্যান্ড, ওই দুজনকে হত্যা করা হয়েছিল। এটা ছিল প্রথম বিশ্বযুদ্ধ, যেটা বলি সেটা শুরু হওয়ার তাৎক্ষণিক প্রেক্ষাপট। এখানে হলো এই পর্যটক হত্যা। আচ্ছা দেখো, ভারতের সুইজারল্যান্ড বলা হয় কোন পর্যটন এলাকাকে? ভারতের সুইজারল্যান্ড বলা হয় ভারতের এই পেহেলগামকে, যে পেহেলগামে এই হত্যাকাণ্ড হয়েছে সেই পেহেলগামকে বলা হয় ভারতের সুইজারল্যান্ড। আর পেহেলগাম, তারপর দেখো পেহেলগাম কাশ্মীরের কোন জেলায় অবস্থিত? পেহেলগাম হলো তোমার কাশ্মীরের অনন্তনগর, কাশ্মীরের অনন্তনগর জেলায় এটা অবস্থিত। তারপরে হলো তোমার এই যুদ্ধের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনা তোমরা জানবে সেটা হলো 1947 সালে যখন দেশ ভাগ হয়, তখন পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দুই অঞ্চলের সাথেই ভারতের একটা কমন প্রবলেম ছিল, সেটা পানি সমস্যা। তোমরা অনেকেই জানো যে বাংলাদেশের সাথে গঙ্গা নদীর পানির সমস্যা আছে, তিস্তা নদীর পানির সমস্যা আছে। আমাদের সাথে ভারতের 54টা আন্তর্জাতিক নদী রয়েছে। এই নদী নিয়ে আমাদের ভিতরে ব্যাপক সমস্যা রয়েছে। আবার পাকিস্তানের সাথে সমস্যা পানি ছিল, এটা তোমাদের অনেকের জানা নেই, কারণ যেটা সচরাচর শোনা যায় না এটাই জন্য চোখের সামনে থাকে না। কিন্তু ওদের সমস্যা ছিল হলো যখন হয়েছে ভারত ভাগ হয়েছে, তখন পাকিস্তানের যে পানির প্রবাহ, সিন্ধু নদের যে প্রবাহ, সেই প্রবাহের ভারত বাদ দিয়ে পানি তুলতে লাগলো। তখন পাকিস্তানের অনেক জায়গা, সিন্ধু, পাঞ্জাব, এই সমস্ত ভূখণ্ড মরুভূমি হতে লাগলো। তখন পাকিস্তান এটা চলে গেল জাতিসংঘের কাছে বলতে। জাতিসংঘ বললে এটা তো আমরা পারবো না, তোমরা আলোচনা করো। তারপরে বিশ্ব ব্যাংক, আমেরিকা এবং জাপান এরা সবাই মিলে আলোচনা করলো যে আমরা তোকে টাকা দিচ্ছি, বিশ্বব্যাংকের টাকা দিচ্ছি, তোমরা এটা চুক্তিটা করো। তারপর চুক্তিটা করেছে 1960 সালে। এই যে 1960 সালে চুক্তি করার ফলে আমরা আর কখনো শুনি না, কারণ চুক্তির কোনো সুনির্দিষ্ট মেয়াদ নাই। যেমন আমাদের সাথে এখন ভারতের 1996 সালের ডিসেম্বর মাসের 2 তারিখে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়ার মধ্যে গঙ্গা নদীর পানির হিস্সা নিয়ে আমাদের চুক্তি হয়েছিল। সেই চুক্তি 30 বছর, আগামী 2026 সালের 30 ডিসেম্বর সেই চুক্তি শেষ হয়ে যাবে। এই চুক্তি নবায়নের জন্য আমরা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের উল্লেখযোগ্য কোনো ইনিশিয়েটিভ এখন পর্যন্ত দেখিনি। এটা দীর্ঘমেয়াদী একটা আলোচনার বিষয় হওয়া উচিত। সো এটা আলোচনা করে একটা সমাধানে আসা উচিত। এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, ওনাদের যে পররাষ্ট্রনীতি, ওনাদের যে পলিসি, সেই পলিসির সাথে সম্ভবত তোমরা সবাই জানো, সেটার সাথে ভারতের
খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এটা সম্ভবত তোমরা বলতে পারবে না। যেটা বাস্তব সেটা তো তুমি চোখ বন্ধ করে থাকতে পারবে না। আর তুমি চোখ বন্ধ করে রাখো, প্রলয় বন্ধ হবে না। চোখ বন্ধ করলে কিন্তু প্রলয় বন্ধ হয় না। চোখ বন্ধ করলে তুমি বড়জোর কাক হবা। কাক হবা মানে হলো, কাক যখন খাওয়ার পেটটা ভরে যায়, বাকি খাবার সে যে কোনো একটা চিপায় গুইজা রাখে, তখন সে দুইটা চোখ বন্ধ করে রাখে। কারণ ও যখন চোখ বন্ধ করে সে দেখে আমি তো দেখতেছি না, এবং ও মনে করছে আর কেউ দেখতেছে না। এটা তার হওয়ার সম্ভাবনা। তো এখন মানুষের পক্ষে হলো তোমার যা ঘটছে সেটা জানতে হবে। ভারত ইতিমধ্যে আমাদের কি কি নিষেধাজ্ঞা দিয়েছে, বাংলাদেশ একটা মাত্র নিষেধাজ্ঞা দিয়েছে। অথচ এই সরকার আসার পরে আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগ সরকার কি কি গোলামী চুক্তি করেছে, আদানির সাথে বৈষম্যমূলক চুক্তি করেছে। এই চুক্তি আমরা পর্যবেক্ষণ করব, গভীরভাবে দেখব। কতটুকু দেখলো কতটুকু দেখলো না এখন পর্যন্ত তুমি আমি আমরা কেউ জানি না, কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়নি। একের পর এক ভারত আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল, আমাদের বর্ডারে গুরুত্বপূর্ণ পণ্য রপ্তানি বন্ধ করে দিল, আমাদের বাংলাদেশে 5,000 কোটি টাকার 3টা রেল প্রজেক্টের টাকা উঠা নিয়ে চলে গেল। এত কিছু করছে। এই যে গত জুন মাসের শেষের দিকেও আমাদের পাট এবং পাটজাত পণ্য স্থল এবং নৌপথে রপ্তানি করা যাবে না। যদি কোনো জায়গায় রপ্তানি করতে চাও বিদেশে, অন্য দেশে, ভারত থেকে একমাত্র প্লেন নিয়ে মুম্বাইয়ের একটা বন্দর থেকে তুমি রপ্তানি করতে পারবে। সঙ্গত কারণে এত খরচ করে বাংলাদেশে কেউ যেতে পারবে না। গত বছর আমরা ভারতে প্রায় 15 কোটি ডলারের পাটজাত পণ্য রপ্তানি করেছিলাম। আমাদের এই অবস্থা, এটা এখানে দাঁড়িয়েছে। বাংলাদেশ কি করবে সেটা বাংলাদেশ ভালো জানে। তো যেটা বলছিলাম, এখন এই পেহেলগাম কাশ্মীরের কোন জেলায় অবস্থিত সেটা বললাম, অনন্তনগর। ভারত কোন তারিখে সিন্ধু নদ চুক্তি স্থগিত করে? মধ্যে সিন্ধু নদ নিয়ে চুক্তি হয়েছিল। এরপরে তোমাদের যখন আমার সুযোগ হবে, সিন্ধু নদের ভিতর দিয়ে মোট সিন্ধু সহ আরো 5টা পঞ্চনদী, সিন্ধু পঞ্চনদ বলে, এই পঞ্চনদের মধ্যে 3টা ভারতের, 3টা পাকিস্তানের। ভারতের যেটা সেটা পানির বিষয়টা হলো 20%, পাকিস্তানেরটা হলো 80%। সো পাকিস্তানের, সমগ্র পাকিস্তানের 80% উর্বরতার উৎস হলো, পানির উৎস হলো এই সিন্ধু নদীর অববাহিকায় পঞ্চনদ। এর ভিতরে যে 3টা সিন্ধু সহ পাকিস্তানকে দেওয়া হয়েছে, এটা নিয়ে কখনোই 71 সালে এত বড় যুদ্ধ হয়েছে ভারতের সাথে পাকিস্তানের, তখনও কিন্তু পাকিস্তান সিন্ধু নদ চুক্তি থেকে সরে আসেনি। 1999 সালে কার্গিল যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের সময় কিন্তু ভারত এই সিন্ধু নদ চুক্তি থেকে সরে আসেনি। এই 2025 সালের 22 এপ্রিল যখন সন্ত্রাসী হামলা ঘটল পেহেলগামে এবং 26 জন ভারতীয় পর্যটক নিহত হলেন, এই ঘটনার পর 25 এপ্রিল ভারত সিন্ধু নদ চুক্তি বাতিল মানে স্থগিত করে দিয়েছে। এবং ওই অঞ্চলে ইতোমধ্যে জলবিদ্যুৎ নির্মাণ করে যাতে পাকিস্তানে পানি না যায় তার উদ্যোগ নিয়েছে। দ্বিতীয়ত হলো, তারা গত সপ্তাহে বলে দিয়েছে এই চুক্তি আর কখনো ভারত পাকিস্তানের সাথে তারা থাকবে না। এটা যদি করে তাহলে পাকিস্তানের অনেক জায়গা চাষাবাদের অনুপযুক্ত হয়ে যাবে, অনেক জায়গা অনুপযুক্ত হয়ে যাবে। পাকিস্তানের অসংখ্য মানুষ কৃষিকাজ করতে পারবে না। এটাই হচ্ছে বাস্তবতা। সেটা যদি তোমরা না জানো, না বোঝো, তাহলে হবে অসুবিধা হয়ে যাবে। যেমন আমাদের যখন তিস্তা নদীর পানি শুষ্ক মৌসুমে যখন আমরা কম পাই, তখন আমাদের উত্তরবঙ্গের অনেক জেলায় চাষাবাদের সমস্যা হয়। আবার যখন বর্ষা মৌসুমে আসে তখন আমরা একবার তলিয়ে যাই। এই যে আমাদের যে সমস্যাটা, ঠিক একই সমস্যা ছিল পাকিস্তানের সাথে। 1960 সালে
সিন্ধু নদ চুক্তি করার পর আর কোনো সমস্যা ছিল না। বাট আমাদের সাথে যেটা হয়েছে, যেমন গঙ্গা নদীর চুক্তি নিয়ে দুইটা চুক্তি হয়েছে জিয়াউর রহমান আমলের সময়ের সাথে 1977 থেকে 1982 সাল পর্যন্ত 5 বছরের জন্য 34,000 কিউসেক। এরপরে আমাদের সাথে তার কোনো চুক্তি ছিল না। তারপর লাস্টে যে 1996 সালে তারা চুক্তি করলো 12ই ডিসেম্বর, আমি ভুল বলেছিলাম আগে, 2 ডিসেম্বর না, 1996 সালে 12 ডিসেম্বর এই চুক্তিটা হয়েছিল। এই চুক্তির মেয়াদটা শেষ হবে। যাক, এবার আসে সিন্ধু নদ চুক্তি বলতে যে আমরা বাংলাদেশের সাথে ভারতের আরো কথা বলে ফেললাম। শুনে রাখো, কোন সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং কোন সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ চুক্তি স্বাক্ষরিত হয়? এটা না, এটা ঠিক হয়। সিন্ধু নদ চুক্তিটা তো বলছি 1960 সালে। দেখো, সিন্ধু নদ চুক্তির মাধ্যমে সিন্ধু নদীকে কয়টা নদীর পানি দুই দেশের মধ্যে ভাগ হয়? 6টা নদীর পানি, 5টা নদী, মানে সিন্ধু আর 6টা। পাকিস্তান ও ভারতের মধ্যে পর্যন্ত কতটি, সংঘাতটা বলো, কতটি যুদ্ধ হয়েছে? যুদ্ধ হয়েছে 5টা। সে 5টা ওখানে লেখা আছে, তোমার পিডিএফ এ পেয়ে যাবে। আমি ক্লাসটা শেষেই তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। 1971 সালে পাক ভারত যুদ্ধ ছাড়া বাকি 4টে যুদ্ধের মূল কারণ কি ছিল? এই মূল কারণ জিজ্ঞেস করলে বাংলাদেশ 71 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে পাক ভারত যুদ্ধ হয়েছিল, কিন্তু বাকি যত যুদ্ধ হয়েছে সব কাশ্মীর ইস্যুতে, কাশ্মীর নিয়ে। তাহলে কাশ্মীর নিয়ে যে যুদ্ধটা হলো, কাশ্মীরটা কি? জাতিসংঘ ব্যবস্থাপনায় কাশ্মীর কোন সালে নিয়ন্ত্রণ রেখা বা যুদ্ধ রেখা টেনে দেওয়া হয়? তোমরা যদি একটু দেখো, আমি দেখাই দিই। শফিক, এটা তো সরকার আচ্ছা, একটু দেখো। 1947 সালে যখন দেশ ভাগ হয়, আমরা যদি এরকম একটা দেখি, এটাকে আমরা স্কোয়ার করে নিলাম। পরে যখন আমরা ভূ রাজনীতি পড়বো, যখন যদি সুযোগ হয়, তখন এটা একবার ম্যাপ দেখিয়ে আলোচনা করব যে কাশ্মীরের কতটুকু এইরকম একটা জায়গা, আজাদ কাশ্মীর, এরকম একটা যে আকসাই চীন, লাদাখ, আবার এইটুকু হলো জম্মু কাশ্মীর, এরকম সব দেখব। এই যে কাশ্মীর, এই কাশ্মীরে 1947 সালে যখন দেশ ভাগ হয়, তখন আইন করা হয়েছিল যে ভারতে 11টা প্রদেশ আছে। এই প্রদেশের বাইরে অনেকগুলো 500-র উপরে, 60টার মতো, 560-র মতো করদ রাজ্য। এই করদ রাজ্য মানে তারা ব্রিটিশ সরকারকে প্রতি বছর কর দেয়, কিন্তু নিজের অঞ্চলটাকে স্বাধীনভাবে শাসন করে। এগুলো বলা হতো করদ রাজ্য। যেমন আমাদের কুচবিহার, এই কুচবিহারও করদ রাজ্য ছিল। এই কুচবিহার নিয়ে আমরা পরে আলোচনা করবো, যখন শিখ মহল নিয়ে আলোচনা করব। তো তখন এই করদ রাজ্যের মধ্যে কাশ্মীরও ছিল একটা অন্যতম বৃহৎ করদ রাজ্য। তো কাশ্মীর মুসলিম জনসংখ্যা হচ্ছে 80%, হিন্দু তখনকার কথা বলছি, এখন 65 আর হলো 35। হিন্দু জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও এটি হরি সিং তখন রাজা, তিনি এসে বললেন আমি স্বাধীনতা চাই। তখন লর্ড মাউন্টব্যাটেন বললে আপনি স্বাধীনতা পাবেন না,
আপনাকে হয় ভারত নাহলে পাকিস্তানের সাথে থাকতে হবে। উনি বললেন না, আমি স্বাধীনতা চাই। তখন লর্ড মাউন্টব্যাটেন বললেন, আপনি জিন্নাহ এবং নেহেরু, কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের গভর্নর জেনারেল হচ্ছেন, ওনাকে পাকিস্তানের জাতির জনক বলা হয়। আর ভারতে কংগ্রেসের নেতা জওহরলাল নেহেরু, এই দুজনের কাছ থেকে আপনি নো অবজেকশন সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট, যে আপনি স্বাধীন হতে চান, এই ব্যাপারে ভারতের পক্ষ থেকে জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের পক্ষ থেকে তোমার কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, দুইজনের কারোর কোনো আপত্তি নাই। এই দুইজনই কাশ্মীরের হরি সিংকে এনওসি দিয়েছে। এই এনওসি দেওয়ার পর আর তো কোনো ঝামেলা হওয়ার কথা না, তারপরও ঝামেলা হয়েছে। এই ঝামেলা হয়ে এই যে লাইনটা, এটা 1949 সালে জাতিসংঘ এই যুদ্ধরেখাটা টেনে দেয়। এ বলা হলো পাকিস্তানের সেনাবাহিনী এই যুদ্ধরেখা ওপারে যাবে না, ভারতীয় সেনাবাহিনী এপারে আসবে না। অর্থাৎ এটা হলো লাইন অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণ রেখা। এই যে লাইন অফ কন্ট্রোল, লক, LOC, এই লকটা কিন্তু আবার 1949 সালে শুধু বলা হয়েছে যুদ্ধরেখা, যুদ্ধরেখা। কিন্তু এটাকে 1972 সালে যখন পাকিস্তান এবং ভারতের মধ্যে সিমলা চুক্তি হয়, সেই চুক্তিতে বলা হয়েছে এটাকে লাইন অফ কন্ট্রোল বা লক, LOC, লক। তাহলে মনে রাখবে যে লক বা লাইন অফ কন্ট্রোল। তো লাইন অফ কন্ট্রোল, LOC কোন দেশে বলো তো, কোন দেশের মধ্যে, কোথায় আছে LOC? দিয়ে বলতে পারো কিনা? লাইন অফ কন্ট্রোল কোথায় আছে বলো একজন। লাইন অফ কন্ট্রোল, LOC, লক কোথায় আছে? একজন বলো না। আমি তো বললাম পাকিস্তানের এবং ভারত, কাশ্মীরও বলতে পারো, কাশ্মীরে। একজন লেখো তো কোথায়, আবার লেখো। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু বলবে শোনা যাচ্ছে কিনা, ইয়েস অর নো বলো, হ্যাঁ বা না বলো। আমার কথা তোমরা শুনছো কিনা? আচ্ছা, হ্যাঁ বলেছো, কিন্তু একজনও বলছো না যে এটা কাশ্মীরে, লাইন অফ কন্ট্রোলটা কোথায়। এটা কাশ্মীরে। এখন তো এটা অনেক আলোচনা হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে। এত আলোচনা সময় যদি তোমরা বলতে না পারো, তাহলে তোমরা কিভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করার জন্য তোমাকে একটু চোখ খোলা রাখতে হবে, মনটা খোলা রাখতে হবে। এটা সেটা করো। কথা শোনা যাচ্ছে, বলেছ পাকিস্তান ও ভারত। হ্যাঁ, প্রসেনজিৎ মন্ডল, তুমি বলেছ পাকিস্তান ও ভারত, অর্থাৎ কাশ্মীরে যে ভারত পাকিস্তানকে কেন্দ্র করে, সেজন্য পাকিস্তান ভারত বললেও সঠিক হবে। আবার যদি পাকিস্তান ভারত না থেকে থাকে কাশ্মীর, কাশ্মীর ঠিক হবে। যেটাই থাকুক, ও ভালো বলেছে যে হ্যাঁ। এখন বিষয়টা হলো, এটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এটা কি কেউ জানো? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, LAC। এটা LAC কেউ শুনেছ কি? LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ওটা লাইন অফ কন্ট্রোল, এটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এই নামটা কেউ শুনেছ? এই বাক্যটা, এটা কি শুনেছে কেউ? একজন, কেউ একজন সবসময় শোনো, হা বা না একটা বলে দেওয়া তাড়াতাড়ি, একজন বললেই হবে। তোমরা কেউ কথা বলছো না, লেখছো না।
আচ্ছা, এটা হলো আমি বলে দিচ্ছি 1962 সালে অক্টোবর মাসে এই ভারত চীন যুদ্ধ যখন সমাপ্ত হয় তখন দুই দেশের সেনাবাহিনী যতদূর পিছিয়ে যায়, বেশি দূর না, অল্প দূর পিছিয়ে যায়, এই দুই দেশের সেনাবাহিনীর মাঝখানে যে লেখাটা, এইটা হয়ে গেল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। কারণ পাকিস্তান এবং ভারতের সাথে এখনো অনেক বর্ডার অমীমাংসিত রয়েছে, এই জন্য এটাকে বলা হয়। তো যাও, এটা বুঝলে তোমরা। এবার আসি পরের প্রশ্নে, সেটা হলো কখন কোন চুক্তির মাধ্যমে কারশির এই যে লাইন অফ কন্ট্রোল এলওসি, এটা বলছিলাম যে সিমলা চুক্তির মাধ্যমে। সিমলা চুক্তি স্বাক্ষর করেছিলেন কে কে, সেই দুই নেতার নামও বলেছি, ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টো। কোন তারিখে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 25 জুলাই 1972। তারপরে সিমলা ভারতের কোন প্রদেশের রাজধানী? বলতে হবে কেউ, সিমলা ভারতের কোন প্রদেশের রাজধানী? যা খুশি একটা লেখা দাও। সিমলা ভারতে 28টা রাজ্য আছে, এর কোন রাজ্যের রাজধানী? আচ্ছা, তোমরা যদি না জানো, একজন তো বলতে পারো স্যার জানি না, এটা তো লেখা যায়। তোমাদের আগেও বলেছি, দিনে 2 বার ভাববা আমি জানি না, আমি জানি না। যতবার ভাববা আমি জানি না, ততবারই তোমার জানতে ইচ্ছাটা বাড়বে। খুব দুঃখজনক যে তোমরা জানতে চাও না। তো যাক, এই যে বলেছো প্রসেনজিৎ, ধন্যবাদ। হিমাচল প্রদেশ, এটা হলো হিমাচল প্রদেশ, প্রসেনজিৎ বলেছে, ধন্যবাদ প্রসেনজিৎকে। আচ্ছা, সিমলা চুক্তির মূল ধারা কি কি? সিমলা চুক্তির যে মূল ধারা, এই ধারা হলো তোমার কি বলবে যে পাকিস্তান এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে, এবং কাশ্মীরে 49 সালে যুদ্ধ রেখার নাম লাইন অফ কন্ট্রোল রাখা হয়। এই দুটো কাজ হয়েছে। এরপরে আসি আমরা 1965, এরপর আসি 1965 সালে পাক ভারত যুদ্ধ কতদিন স্থায়ী ছিল? 1965 সালে পাক ভারত যুদ্ধ স্থায়ী ছিল, যুদ্ধটা শুরু হয়েছিল 6 সেপ্টেম্বর 1965 পাকিস্তান ভারতকে আক্রমণ করলে যুদ্ধটা শুরু হয়। এরপরে 23 সেপ্টেম্বর যুদ্ধবিরতি হয়। যুদ্ধবিরতি মানে যুদ্ধ শেষ হওয়া না, কিন্তু সরাসরি যুদ্ধ চলছে না, আপাতত স্টপ আছে, লাগতে পারে বা নাও লাগতে পারে। তাহলে এই যে এই যুদ্ধ হলো অর্থাৎ কদিন হলো? 17 দিন। তাহলে দ্বিতীয় পাক ভারত যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল আমি বলেছি, দেখে একজন লেখো তো, তাড়াতাড়ি একজন লিখে দাও। তোমাদের আবার মাঝখানে আমি একটু বলি, 13 তারিখ কিন্তু 1015 টাকায় ভর্তি শেষ। যারা হবে 15 তারিখ থেকে শুধু তারাই ক্লাস করবে, আর এরপরে ভর্তি হলে দেব 2000 টাকা দিতে হবে। তখন আশা করি এটা তোমরা করবে না।
আচ্ছা, এবার আসো। 1999 সালে কার মধ্যস্থতায় কার্গিল যুদ্ধের অবসান হয়েছিল বলতে পারবে? এটা হলো বিল ক্লিনটন, মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মধ্যস্থতায় 1999 সালে কার্গিল যুদ্ধের অবসান হয়েছিল। কার্গিল হচ্ছে তোমার একটা পর্বত অঞ্চল, উপরে একটা বরফ জমা অঞ্চল, কাশ্মীরের একটা জেলার নাম কার্গিল। জৈশে মোহাম্মদ এবং লস্করে তৈবা কোন দেশ ভিত্তিক জঙ্গি সংগঠন? আবার বলছি, জৈশ এ মোহাম্মদ এবং লস্করে তৈবা এটা জাতিসংঘ এগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ব্যান করেছে। এগুলো হচ্ছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী জঙ্গি সংগঠন। এটা ব্যান্ডেড বাই ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। আচ্ছা, 6 সেপ্টেম্বর 1965 পাকিস্তান ভারতকে আক্রমণ করে। এই আক্রমণের সাংকেতিক নাম কি ছিল? এই আক্রমণের সাংকেতিক নাম ছিল হলো তোমার অপারেশন গিব্রাল্টার। অপারেশন 1965 সালে পাকিস্তান ভারতকে আক্রমণ করেছিল। এর নাম ছিল, সাংকেতিক নাম অপারেশন গিব্রাল্টার। 1971 সালে 3 ডিসেম্বর পাকিস্তান ভারতকে আক্রমণ করেছিল। তার সাংকেতিক নাম ছিল অপারেশন চেঙ্গিস খান। তো যাক, এরপর আসো, সেটা হলো 1965 সালে পাক ভারত যুদ্ধ সমাপ্ত হয়? দেখিও বলতে পারো কিনা, কোন চুক্তির মাধ্যমে 1965 সালের পাক ভারত যুদ্ধ সমাপ্ত হয়? একটু আগে বলছিলাম যুদ্ধ বিরতি হয়। সেই যুদ্ধ বিরতি যার মধ্যস্থতা হয়েছিল এখানেও তিনি থাকবেন। কেউ বলতে পারবে সে নামটা? একজন যদি হা বা না বলো তাহলে আগাই। আচ্ছা, এটা হলো তোমার পাক ভারত যুদ্ধ চূড়ান্ত সমাপ্ত হয়েছিল। তোমরা সবাই কথাটা শুনেছ। সেটা হলো শফিক, সেটা হলো সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রধানমন্ত্রী আলেক্সেই কোসিগিনের মধ্যস্থতায় এই তাশখন্দ চুক্তি হয়েছিল। এই চুক্তিটা হয়েছিল তাশখন্দ চুক্তি। তাশখন্দ চুক্তি, এই তাশখন্দ চুক্তি হয়েছিল 1966 সালের 10 জানুয়ারি। আর তাশখন্দ হলো উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ। সেই জায়গায় এই চুক্তিটা হয়েছিল। প্রসেনজিৎ, নেট প্রবলেম কি আমার না তোমার? তাহলে তাশখন্দ চুক্তি, তাশখন্দের একটা জায়গার নাম, সেটা হচ্ছে উজবেকিস্তানের রাজধানী। এই তাশখন্দ চুক্তি না হলে কিন্তু শেখ মুজিব 6 দফা 71 সালে দেশ স্বাধীন হতো না। হয়তো বা আর একসময় কিছু হতো, কিন্তু এইটা কারণটা হচ্ছে এইটা। বাস, এবার চলে আসো, আমরা চলে আসি পরেরটায়। আচ্ছা, আমাদের নেট প্রবলেম হচ্ছে, তাহলে আমি এখন রেখে দেই।
রেখে দিয়ে পরে ঠিক করে দিবনি। শফিক, নেট প্রবলেম বন্ধ করে দাও। বন্ধ করতে যদি অসুবিধা হয় না, চলতেছে, থামলে ভালো লাগবে না। এটা ইনকম্পিউটার ভালো লাগে না। যাক, তোমাদের আমি পুরো ইয়েটা দিয়ে দিচ্ছি, একটু পরেই পেয়ে যাবে। ওই পরেরটাও ওইটার সাথে থাকতেছে। আমার তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে নেক্সটে বললো। আগামী 10 তারিখে তোমাদের ইংরেজি ভয়েস চেঞ্জের উপর দ্বিতীয় ক্লাস হবে। বন্ধ করছো? বন্ধ করে